প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাফিদ। উনি খুলনার খালিশপুরে থাকেন। তো খালিশপুরে ঝিল পুকুর নামে একটা পুকুর রয়েছে, এটা নাকি অনেকেই চেনেন। পুকুরটি চতুর্ভুজ আকারের, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। পুকুরটির পাশে একটি মসজিদ রয়েছে। মসজিদের অজুর পানি থেকে শুরু করে নিয়ে কোনো ডেড বডি গোসল দেওয়ার জন্য যে পানি লাগে সেটাও ওখান থেকেই নেওয়া হয়। আর ওইটার দিকে দুটো রাস্তা চলে গেছে। দিনের বেলা পুকুরটা দেখতে স্বাভাবিক হলেও রাত হলেই নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই রাফিদ ভাইয়ের মামার সাথে সাল 2018। ঢাকা থেকে খুলনায় আসতে আসতে ওনার রাত 3টারও বেশি বেজে যায়। গাড়ি থেকে নামার পর আর তো অন্য কোনো গাড়ি পাচ্ছেন না বাসায় যাওয়ার জন্য। চিন্তা করলেন যে এখন আর গাড়ি দিয়ে কি করব, হেঁটে যেতে 15-20 মিনিট লাগবে, হাঁটা শুরু করি। খালিশপুর থেকে বাসায় হেঁটে যেতে ওনার তো এরকম সময় লাগবে, তো উনি হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে যখন ওই পুকুরের কাছে এসেছেন, পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় উনি দেখেন 5 কি 7 জন এইরকম বাচ্চা বয়স হবে, একদম কালো লিকলিকে, মানে গায়ে মাংস নাই, শুধু হাড় জিরজিরের বডি আর কি। বয়স আনুমানিক ম্যাক্সিমাম 9 বছর কি 10 বছর হতে পারে। এরা কি করছে, পুকুরের ঘাট থেকে একজন একজন করে লাফ দিচ্ছে পানিতে, ধপাস করে শব্দ হচ্ছে, আবার আর একজন উঠছে, এইভাবে লাফালাফি করছে। উনি এটা দেখার পর মনে হলো ওনার পা দুটো জমে ফ্রিজ হয়ে গেছে, উনি আর নড়তে পারছেন না। এদিকে হয় কি, একটা বাচ্চার চোখ যায় তার দিকে, যখনই ওই একটা বাচ্চার চোখ যায় তার দিকে, অন্যান্য বাচ্চারাও তার দিকে তাকায়। তাকানোর পর এই বাচ্চাগুলো নাকি একসাথে এমন ভয়ঙ্কর একটা হাসি দেয়, এই হাসির যে আওয়াজ, মানে বোম ব্লাস্ট হলে যেরকম দ্রাম করে শব্দ হয়, ওই রকমের আওয়াজ। এরকম আওয়াজ বারবার হচ্ছে, থেকে 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 হচ্ছে। যেমন আমরা হা 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 এরকম বলি, তো ওইরকম ধরম 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 শব্দ হচ্ছে, এরকম হাসির শব্দ। আর এই শব্দে মামা ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়ার জন্য লোকজন যখন ওই দিকটা দিয়ে যাচ্ছিল, তখন মামাকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা মামাকে চিনতে পারে, মানে যারা যারা আসছিলেন এর মধ্যে কয়েকজন চিনতে পেরেছেন, তারাই মূলত মামাকে বাসায় দিয়ে আসেন। মামা টানা 9 দিন বিছানা থেকে উঠতে পারেন নাই, প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা। তবে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এই ঘটনাটি আশেপাশে অনেক লোক জেনেছিলেন, অনেক জানাজানি হয়েছিল এই ঘটনাটা আর কি, মানে মামার সাথে যেটা ঘটেছিল। এবার আসি রাফিদ ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনাটা। তো এটি ওনার এক বন্ধু, উনি বলেছেন মূলত সেই বন্ধুর সাথেই ঘটেছে। এটি একটা মসজিদকে কেন্দ্র করে, বন্ধুর নাম এবং মসজিদের নাম বলতে নিষেধ করেছেন, তবে উনি মসজিদের নামও বলেছেন, বন্ধুর নামও বলেছেন, আমরা সঙ্গত কারণে বলছি না। এই ঘটনাটির সময়কাল 2023। ওই মসজিদটা রাত 10:30টার পরে বন্ধ হয়ে যেত। সাধারণত যেটা হয়, মসজিদ কিন্তু এশার নামাজ পরেই, অর্থাৎ এশার নামাজের পরপরই যদি লোকজন আর মসজিদে না থাকে বন্ধ হয়ে যায়। তো ওই মসজিদটায় দেখা যেত যে কিছু লোকজন আছে জিকির আজগার করছে, ম্যাক্সিমাম 10:30, গরমকালে আর কি, এরপরে বন্ধ হয়ে যেত। তো এই যে বন্ধু, উনি রাত 9টা কি 9:30টার কাছাকাছি হবে এরকম একটা সময়, গরমকাল তখন আর কি। গরমকালে তো এশার সালাত দেখা যাচ্ছে যে জামাতটা হতে হতে কখনো কখনো 9:45 বাজে, কোনো কোনো মসজিদে 9:45, ম্যাক্সিমাম 9:45 সাধারণত গরমকালে এশার সালাত হয়। তো এশার নামাজ শেষ করে, এশার সালাত শেষ করে মসজিদ থেকে বের হতে হতে 9টা একটু বেশি বেজে গেছে। তো ধারণা করা হয় হয়তো বা 9:30টার কাছাকাছি সময় হবে আর কি। তো উনি কি মনে করে মসজিদের দিকে, ওই মসজিদের যে অজুখানা, ওই অজুখানে অজু করতে গিয়েছেন। চিন্তা করছেন দেখ বাসায় যাচ্ছি, আর একবার অজু করে, কারণ ওটা সন্দেহ ছিল যে অজু আছে কি না। নামাজ শেষ করার পর অনেকক্ষণ তো মসজিদে বসেছিলেন, মসজিদ কিন্তু তখন ফাঁকা হয়ে গেছে। উনি যখন ওই ট্যাপ ছেড়েছেন, ট্যাপের পানি যখন পড়ে উনি অজু শুরু করবেন,
উনি তখন আওয়াজ শোনেন লাশ গোসল যেখানে দেয় মসজিদের পাশে, সেখান থেকে লাশ গোসল দেওয়ার আওয়াজ আসছে। তো উনি চিন্তা করেন যে হয়তোবা ওখানে কোনো লাশ গোসল করাচ্ছে, অথবা মসজিদের যিনি খাদেম উনি ওই গোসলখানাটা পরিষ্কার করছেন। উনি অত কিছু চিন্তা করেন না, উনি অজু করা শুরু করবেন, তখনই উনি যেটা দেখতে পান সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটি লাশ কাফনে মোড়ানো, কিন্তু মুখটা শুধু খোলা, নাকে তোলা, একটি লাশকে যেভাবে আসলে প্রস্তুত করা হয়। আর এই লাশটার চোখ দুটো বড় বড় করে খোলা, খুব ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে লাফাতে লাফাতে আসছে। অর্থাৎ নিচের পা দুটো তো বাঁধার মতো রয়েছে আর কি, কাফনে মোড়ানো, হাঁটা তো যায় না। লাশ কি করতে হবে? লাশকে লাফিয়ে লাফিয়ে আসতে হবে। ব্যাঙ যেভাবে লাফিয়ে লাফিয়ে আসে, মনে হচ্ছে ওইভাবে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে আসছে। উনি এইটা দেখে এতটা ভয় পান, দ্রুত অজুখানা থেকে বাইরে বের হয়ে এসেই সেন্সলেস হয়ে ওখানে পড়ে যান। তবে বেশিক্ষণ তাকে পড়ে থাকতে হয়নি, যেহেতু ওই সময় তো অত রাত ছিল না, কিছু লোকজন ওদিক দিয়ে যাতায়াত করছিল, তারা তাকে পড়ে থাকতে দেখেন। তারা নাকি কাছে এসে দেখেন যে ওনার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছিল। এরপর তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তাকে দেখে চিনতে পেরেছে যে কোন বাড়ির ছেলে আর কি, যেহেতু স্থানীয় লোক, আর ওখানে তো আশেপাশে স্থানীয় লোকজনই বেশি। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, হুজুর দেখানো হয়, অনেক হুজুরই দেখানো হয়েছিল। টানা 3 সপ্তাহ অসুস্থ ছিলেন। এরপর থেকে উনি ওই মসজিদের নামাজ পড়তে যান নাই, ভয়ের কারণে। গেলেই এই বিষয়টা মনে পড়তো, অজুখানায় অজু করতে গেলেই বিষয়টা মনে পড়তো। সে দিনের বেলা হোক বা সন্ধ্যার পর বা এশার সালাত পড়তে যাবেন রাতের বেলা হোক, মনে পড়তো তো এই বিষয়টা। এই জন্য উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতেন যে এখনই বুঝি সেই বিষয়টা চলে আসে। এই জন্য এরপর থেকে উনি অন্য মসজিদে সালাত আদায় করা শুরু করেন। এরকমও কথা রয়েছে যে যেই মসজিদটার কথা বললাম এই যে মাত্র, যার নাম আমরা বলি নাই, ওই মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। আর সেই পুকুরে নাকি প্রতি বছর না হলেও 2 বছর পর পর একজন করে মানুষ মারা যায়। এখন নাকি কমে গেছে, তবে একদমই যে এটা ভ্যানিশ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাফিদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু এই ঝিল পুকুরকে কেন্দ্র করে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাস্টার শুভ। ওনার বাড়ি খুলনার খালিশপুরে। ঝিলপুকুর সম্পর্কে আরও কিছু তথ্য না দিলেই নয়। খুলনার খালিশপুর এলাকার 10 এবং 11 নং ওয়ার্ডের মাঝামাঝি খালিশপুর শিশু পার্কের সাথেই এই ঝিলপুকুর। ঘটনাটি ঝিলপুকুর এবং এর পাশের রাস্তাকে কেন্দ্র করে। রাস্তাটি পুকুরের উত্তর পাশে পুকুরের গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তাটি সবসময় নীরব এবং জনমানব শূন্য রাস্তা বললেই চলে। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও এই রোডে লোকজন কম চলাচল করে। শহর এলাকা হলেও এই রাস্তাতে বিশেষ কারণ ছাড়া তেমন কেউই একজন আসা যাওয়া করতে চায় না। এই রাস্তার একটি সমস্যাও রয়েছে, সেটি হচ্ছে খালিশপুরে অধিকাংশ খুন এবং অপমৃত্যুগুলো এই রাস্তাতেই হয়েছে, তাও একটি নির্দিষ্ট সময়ে। আবার যেমন রাস্তার 2 মাথায়, পূর্ব ও পশ্চিম মাথায় বিশেষ করে 5 বছর পর পর কোনো না কোনোভাবে একটি খুন নাকি হবেই। রাস্তার মাঝ বরাবর ঝিল পুকুরের কোনায় কোনো না কোনোভাবে কেউ না কেউ আত্মহত্যা করবেই। 19 কি 20 বছর আগে রাস্তার পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম মাথায়, আলতাব নামক একজন মুক্তিযোদ্ধাকে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার ঠিক 5 বছর পর রাস্তার পূর্ব মাথায় একইভাবে 2 জনকে দুর্বৃত্তরা কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এর 5 বছর পর আবারও খালিশপুর মিল শ্রমিক এবং পুলিশের গোলযোগের এক প্রেক্ষাপটে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হন। এর 5 বছর পর রাস্তার মাঝখানে পুকুরের কোনায় মনসুর নামক
একজন ব্যবসায়ীর স্ত্রী পুকুরের কোনার পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর এই 5 বছরের সময়টা এগিয়ে এসে 2 বছরে ঠেকে 2 বছর পর পর মৃত্যু হতে শুরু করে। এর আবার 2 বছর পর রাস্তার পশ্চিম মাথায় হাসিব নামক একটি ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। এর ঠিক 2 বছর পর রাস্তার মাঝে পুকুরের কোনায় সন্ধ্যার পর একজন মহিলা পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এর ঠিক 2 বছর পর আবার পুকুরের কোনা বরাবর একটি খ্রিস্টান বাড়ি রয়েছে, ওই বাড়ির একজন মহিলাও ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কোনো কারণ ছাড়াই। তো একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, প্রতি 5 বছর অন্তর অন্তর এই সমস্যাগুলো হচ্ছে। একটা জিনিস সেটা হলো যে রাস্তার যে 2 মাথায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হচ্ছে খুন, কিন্তু রাস্তার মাঝে এই পুকুরের কোনায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হতো আত্মহত্যা। অথচ রাস্তার মাঝে পুকুরের ওই কোনার পানি কিন্তু অতটা গভীর না, বড়জোর কোমর পর্যন্ত, সর্বোচ্চ যদি বলা যায় তাহলে কাঁধ পর্যন্ত। আর এই অল্প পানিতেই মানুষের মৃত্যু হতো, তাও আবার একটা নির্দিষ্ট সময় পর পর। এমনকি প্রতি সপ্তাহে বা মাসে কোনো না কোনোভাবে এইরকম রাস্তার পূর্ব এবং পশ্চিম মাথায় সড়ক দুর্ঘটনা হবেই। এই রাস্তাটাকে এলাকার ছোট বড় সবাই কম বেশি ভয় পায়। ঘরের অভিভাবকরা তো বাচ্চাদেরকে বা মেয়েদেরকে এই রাস্তা এড়িয়ে চলতে বলেন, কারণ অনেক মুরব্বীরাও এখানে ভয়ের সম্মুখীন হয়েছেন। বাচ্চা এবং মহিলারা তারা বেশি আক্রান্ত হতে পারেন প্যারানরমাল সমস্যার কারণে। এই রাস্তায় যত মৃত্যু হয়েছে মাস্টার শুভ ভাই বলেছেন তার 90% উনি নিজের চোখেই দেখেছেন, কারণ ওনার বাড়ি এই রাস্তা এবং পুকুর থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্বে। শুধু উনি না, এলাকাবাসীর অধিকাংশই তারা নিজের চোখে অনেক কিছুরই সাক্ষী হয়েছেন। এই খালিশপুর এলাকায় এমন কোনো লোকজন নাই যারা নাকি এই ঘটনার বর্ণনা বলতে পারবেন না। আমরা তো এতক্ষণ এই বিষয়গুলো বললাম, এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ঘটে খালিশপুরের ওই ঝিল পুকুরকে নিয়েই। এই পুকুরের নাম ঝিল পুকুর হওয়ার কারণও আছে। পুকুরের গা ঘেঁষে অনেক ঝিল গাছ ছিল এক সময়, তাই সবাই এটাকে এই নামেই অভিহিত করে। এই পুকুরটি খালিশপুরের 11 নং ওয়ার্ডে খালিশপুর শিশু পার্কের পাশেই। এলাকার মুরব্বীরা অনেকেই বলে এই পুকুরে নাকি একজন বুড়ি আছে, যাকে অনেক সময় বিভিন্ন সময় রাতে দেখেছে অনেকেই সাদা শাড়ি পরা অবস্থায়। রাতে নাকি পুকুরের মাঝে একটি ঘর দেখা যেত, সেই ঘরের ভিতরে তাকে বসে থাকতে দেখা যেত। তাই পুরনো মুরব্বীরা অনেকেই আবার এটাকে বুড়ির পুকুরও বলে। এই পুকুরে অনেক সমস্যা থাকায় এলাকার মানুষেরা তাদের বাচ্চাদেরকে পুকুরে গোসল করতে নিষেধ করতেন, আর বলতেন ওই পুকুরে যাবি না, বুড়িতে নিয়ে যাবে। কারণ 1980 সালে নাকি প্রতি বছর একটি করে, মানে ওই সময় থেকে প্রতি বছর একটি করে বাচ্চা ওই পুকুরে হারিয়ে যেত। হারানোর ঠিক 3 দিন পর পাওয়া যেত। 3 দিন আগেও না, 3 দিন পরেও না। 3 দিন পর পাওয়া গেলেও লাশ দেখে সবাই অবাক হয়ে যেত। মনে হতো মাত্র কিছুক্ষণ আগে কেউ গলা টিপে হত্যা করেছে, আর লাশের নাক বা কান থেকে তাজা রক্ত বের হতো। 3 দিন যদি কেউ পানির নিচে থাকে তাহলে লাশের অবস্থা কেমন হতে পারে? তেমন কিন্তু হতো না। এবার আসি অন্য আর একটা বিষয়। এই ঘটনাটির একদম শেষ অংশ এই যে মাস্টার শুভ ভাই নিজের চোখেই দেখেছেন, আর যার সাথে ঘটনাটি ঘটে তার সাথে কথা বলে উনি বিস্তারিত শুনেছেন। ঘটনাটি ঘটে এখন থেকে আরও অনেক দিন আগেই, প্রায় কত বছর, 18-19 বছর, 2006 কি 7 সালে। খালিশপুরে 5 তলা কলোনি নামে একটা জায়গা রয়েছে। 5 তলা কলোনির 2 নং বিল্ডিংয়ের 3য় তলায় ভাড়া থাকতেন শাহ আলম নামের একজন লোক। তিনি ছিলেন একজন দিনমজুর। যখন যা পেতেন সেই কাজটাই করার চেষ্টা করতেন, কখনো কখনো রিক্সাও চালাতেন। দিনমজুর মানুষ তো সংসারের অবস্থা সচ্ছল হবে না, এটাই স্বাভাবিক ছিল। তাই সংসার তেমন একটা সচ্ছল ছিল না, কোনোভাবে সংসার চালাতেন, হিমশিম খেয়ে যেতেন। তিনি মাঝে মধ্যে খালিশপুরে প্লাটিনাম জুট মিলে অস্থায়ীভাবে বদলি হিসাবেও কাজ করতেন। মোট কথা সংসার চালাতে যখন যে কাজ পেতেন তাই করতে কোনো কার্পণ্য বোধ করতেন না। আর একান্ত কোনো কাজ না পেলে পরিবারের ভরণ পোষণ তো চালাতেই হবে, তাই না? কি আর করবেন, রিক্সা চালাতেন। এভাবেই তার দিন চলতে থাকে। পরিবারে একটাই ছেলে সন্তান ছিল, 3 জনের সংসার, তবুও তেমন একটা সচ্ছল ছিলেন না তারা। একদিন কোনো কাজ না পাওয়াতে তিনি রিক্সা চালাতে যান। ওই দিন আবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তেমন একটা প্যাসেঞ্জারও হয়নি, তাই ভাড়াও পাননি তিনি অতটা। রাত 10টার দিকে রিক্সা জমা দিয়ে গ্যারেজে
গ্যারেজে তো জমা দিয়েছেন, গ্যারেজ থেকে আবার বাসায় যাবেন, তখন রিক্সা জমা বাবদ ভাড়া ছিল 50 টাকা। পায়ে চালিত রিক্সা ছিল, ভাড়াও ছিল কম। এখনকার মতো ইঞ্জিন চালিত অটো বা রিক্সা তো তখন ছিল না। সারাদিন বাজার তো করেন নাই, বাসায় রান্নাও হয়নি, মন খারাপ করে পকেটে যা টাকা ছিল তাই দিয়ে কিছু খাবার কিনে বাসায় যান। বাসায় তো সারাদিন রান্না বাড়া হয়নি। এদিকে উনি আসছেন, তার স্ত্রী তার সাথে ঝগড়াঝাটি করতে থাকেন। ছোট সন্তানটি সারাদিন অভুক্ত ছিল। পাশের ঘর থেকে একজন 1 প্লেট ভাত তরকারি দিয়ে গিয়েছিল। উনি মাঝে মাঝেই নাকি দিয়ে যেতেন ওই পাশের প্রতিবেশী। তাদের যেহেতু এই ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, এই শাহ আলম ভাইয়ের, যার কারণে পাশের প্রতিবেশী মাঝে মাঝে খোঁজখবর নিতেন যে না খেয়ে আছে কি না। তো এরকমভাবে মাঝে মাঝে উনি দিয়ে যেতেন। এই খালিশপুরে অনেকগুলো কলোনি আছে, যেমন পিপলস কলোনি, ক্রিসেন্ট কলোনি, পাওয়ার হাউস কলোনি, 5তলা কলোনি, নিউজ প্রিন্ট কলোনি। খালিশপুর হচ্ছে জুট মিল এলাকা, তো তাই বিভিন্ন মিলে যে কর্মচারীরা ছিল তাদের থাকার জন্য আলাদা আলাদা কলোনির ব্যবস্থা করা হয়েছিল। তো কলোনিতে যারা থাকতো একে অন্যের প্রতি সবাই খুব আন্তরিক থাকতো, সবাই সবার খোঁজ খবর রাখতেন আর কি। তো ওইভাবেই শাহ আলম ভাইও যেহেতু কলোনিতে থাকতেন, এই সুবিধাটা উনি মাঝে মধ্যে পেতেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। যাই হোক, তার স্ত্রী তো তার সাথে ঝগড়া করে বলে, এভাবে আর কতদিন মানুষের কাছে চেয়ে চেয়ে খাবো, কিছু একটা করো স্থায়ীভাবে। এখন শাহ আলম ভাই সংসারের জন্য কী করবেন, গরিব মানুষ, ব্যবসা করবেন, পুঁজিও তো তার ছিল না। তাই ওনার স্ত্রীর সাথে ঝগড়া না করে, মন খারাপ করে কিছু না খেয়ে বাড়ির বাইরে চলে যান হাঁটতে হাঁটতে। উনি ওই পুকুরের ঠিক কোনায়, ওই যে পুকুরের পূর্ব পাশের যে রাস্তাটা ছিল, ওই রাস্তার মাঝ বরাবর পুকুরের ঠিক কোনাটায়, যেখানে অধিকাংশ সময় মহিলারা আত্মহত্যা করেছে, মন খারাপ করে উনি বসে থাকেন। এই পুকুর পাড়ে আসার কারণ হলো উনি আবার সবসময় ওই পুকুরে গোসল করতেন। তবে সবসময় বলতে দেখা যেত যে মাঝে মধ্যে উনি বাড়িতেও করতেন, অন্য জায়গায় করতেন, এইভাবে আর কি, অধিকাংশ সময় বলতে হবে আর কি। তো গোসল করতে আসার আগে হাতে করে 2 টাকা দামের একটা রুটি নিয়ে আসতেন। পুকুরে ছোট ছোট মাছকে ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতেন। মাছের রুটি খাওয়ার দৃশ্য দেখে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওনার সন্তান বায়না ধরতো পুকুরে সাঁতার শিখবে, তাই উনি সন্তানকেও নিয়ে আসতেন মাঝে মাঝে ওনার সাথে গোসল করতে, সাঁতার শেখাতে। তো উনি এত জায়গা থাকতে কেন ওই পুকুরের ওই কোনায় গিয়ে বসলেন উনি নিজেও জানেন না। মন খারাপ করে পুকুরের দিকে তাকিয়ে বলেন যে এত মানুষ নেয় এই পুকুরে, এত মানুষটা নিয়ে যায়, মেরে ফেলে, আমারে নিতে পারে না। একা একা মনের কষ্টে আবল তাবল বলতে থাকেন। উনি কখন যে ওই পুকুর পাড়ে ঘুমিয়ে যান উনি নিজেও জানেন না। হঠাৎ একটা ডাকে উনি জেগে ওঠেন। কেউ একজন ওনার নাম ধরে ডাকছে, শাহ আলম, ও শাহ আলম, ওঠ, বাসায় যাবি না, রাত তো অনেক হলো। শাহ আলম ভাই চোখ মুছতে মুছতে দেখেন ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা তেমন দেখা যাচ্ছে না, তাকে ডাকছে। তো শাহ আলম ভাই বলেন, ও চাচি কি হয়েছে, ডাকছেন কেন? ঘরেও শান্তি নাই, এখানে আসলাম একটু নিরিবিলি থাকবো বলে, তাও আবার আপনি ডাকাডাকি শুরু করছেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আমি সব জানি রে শাহ আলম, সব জানি, তোর আর এই কষ্ট থাকবে না। তুই মরবি কেন রে? এই পুকুরে সবাই চাইলেই কি মরতে পারে বল? আমি তোর জন্য কিছু একটা করব। এখন ওঠ, বাসায় যা, এখানে থাকিস না, যা ভাগ। শাহ আলম ভাই তখন মাটিতে ভর দিয়ে ওঠেন। উঠেই দেখেন ওই বৃদ্ধা মহিলা কইরি নাই, 2-3 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে, আশেপাশেও নেই। আবার উনি চিন্তা করেন, আমি মরার কথা একা একা বলেছি, তখন তো আশেপাশে কেউ ছিল না, এই বৃদ্ধা মহিলা কিভাবে জানলো? এইবার উনি ভীষণ ভয় পেয়ে যান। হাতের ঘড়িতে তাকিয়ে দেখেন রাত তখন 3টার কাছাকাছি বাজে। নীরব নির্জন রাস্তা, পুকুর পাড়ে কেউ নাই। এমনি দিনের বেলাও এদিকে লোকজন থাকে না, আর এখন তো রাত 3টার কাছাকাছি বাজে। উনি ভয়ে এক দৌড় দিয়েছেন, এক দৌড়ে বাসায় চলে যান, কাউকে কিছু না বলেই ঘুমিয়ে পড়েন। এরপর তার জ্বর বা শরীর খারাপ কিছুই হয় না, এভাবে 3-4 দিন চলে যায়। হঠাৎ একদিন রাতে উনি স্বপ্নে দেখেন উনি ওই পুকুর পাড়ে বসে আছেন। ওই বৃদ্ধা মহিলা তার থেকে 10 থেকে 12 হাত দূরে পুকুরের পানিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, শাহ আলম, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি কিছু দেবো, নিবি তুই? তোর আচরণে আমি খুব খুশি। তুই যে গোসল করতে আসার আগে হাতে করে রুটি এনে মাছকে খাওয়াস, আমার খুব ভালো লাগছে। আমিও মাঝে মাঝে ছোটো মাছের রূপ ধারণ করে তোর দেওয়া রুটি খেয়েছি রে, তোর কাছে তো আমি ঋণী। তাই তোকে আমি একটা জিনিস দিতে চাই, তুই নিবি? এমন একটা জিনিস দেব যেন ভালো কিছু করতে পারিস।
তোকে আমি একটা বর দেব। বর কি বুঝিস? বর হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো খাবার হোটেল বা দোকানে জিন বা কালো জাদুর মাধ্যমে পাওয়া যায়। মূলত এটা বর না, এটা হচ্ছে ববর। এই জিনিসটা বলেন ওই বৃদ্ধা মহিলা, এবং এটাও বলেন এটা নাকি কালো জাদুর মাধ্যমে হোটেল বা দোকানে পাওয়া যায়, মানে খাবার হোটেল। জিন বা কালো জাদুর মাধ্যমে এই ববর যারা পায় বা যখন পাওয়া যায় তখন তার নাকি খাবার হোটেল বা দোকানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বেচা কেনা হয়। এটা কোনো গুপ্তধন নয়, তবে এই ববর শুধুমাত্র খাবারের দোকানেই প্রভাবিত হয়, এছাড়া অন্য কোনো জায়গায় হবে না, বাড়ি বা ব্যবসায় কোথাও কার্যকরী হবে না। এর প্রভাব পড়বে মূলত খাবারের বিষয়গুলোতে, খাদ্যের বরকত এরকম একটা বোঝায় আর কি। এটাকে ববর বলে নাকি ওই এলাকায়, বা ওই বৃদ্ধা মহিলা এরকমই বলেছিল। তো শাহ আলম ভাই বলে যে আমি ববর দিয়ে কি করব, আমার কি কোনো হোটেল আছে না দোকান আছে? তখন ওই বৃদ্ধা মহিলা বলে নাই তো কি হয়েছে, হবে, আমি তোকে এই জিনিসটা দেব, তবে আমার 2টা শর্ত আছে, তুই যদি রাজি থাকিস তাহলে বল। তখন শাহ আলম বলে আপনি আগে আপনার শর্ত 2টা বলেন, শুনি আপনার শর্ত 2টা কি। তখন সেই বৃদ্ধা মহিলা বলে আমার প্রথম শর্তটি হচ্ছে একটি কচি ডাব দিতে হবে, আর তুই যে দোকান দিবি সেই দোকানের প্রথম খাবারটি আমাকে দিতে হবে। শাহ আলম ভাই বলে ঠিক আছে, তো এ আর এমন কি শর্ত, তোমার সাথে মেনে নিলাম, ডাবই তো চাইছো, তাও আবার কচি ডাব, তো কচি ডাবের কি অভাব আছে নাকি? তখন ওই বৃদ্ধা মহিলা বলে ঠিক আছে, কাল তুই দুপুর 12টার সময় পুকুরে আসবি, পুকুরের মাঝখানে একটা ঘর দেখবি, ওখানে যাবি, তোকে আমি 2টো প্লেট দিব, একটি হবে রূপার আর একটি হবে পিতলের। রূপার থালাটা তুই নিয়ে যাবি, তুই বিক্রি করবি, বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে তুই একটি রুটির দোকান দিবি। আর পিতলের যেই প্লেটটি, ওই প্লেটে তুই আটা গোলাবি, ওই আটা দিয়ে রুটি বানিয়ে বিক্রি করবি। তবে প্রথম রুটিটি তুই আমার জন্য রেখে দিবি, এবং প্রতিদিন ঠিক 12টার সময় এই পুকুরে এসে রুটিটি ফেলে যাবি। মনে রাখিস আমাকে কিন্তু 1 বছর ধরে প্রতিদিন দোকানের প্রথম রুটিটি দিতেই হবে। 1 বছরের মধ্যে যদি কখনো ভুল করে না দিস তাহলে ঠিক 40 দিনের মাথায় আমাকে কচি ডাব দিতে হবে। ভালো করে বুঝে বল, এই শর্তে কি তুই রাজি? শাহ আলম ভাইকে কিন্তু 2-3 বার সাবধান করে দেন। শাহ আলম ভাই বিষয়টি স্বাভাবিক মনে করে বৃদ্ধার শর্তে রাজি হয়ে যান। হঠাৎ শাহ আলম ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে ভাবছেন আমি কি দেখলাম, এটা কি স্বপ্ন না বাস্তব? ওনার কাছে মনে হচ্ছিল এটা স্বপ্ন নয়, উনি বাস্তবেই দেখেছেন, আর বাস্তবেই ও বৃদ্ধার সাথে কথা বলেছেন। শাহ আলম ভাই পরদিন সকালে কাজে যান নাই। তিনি স্বপ্নের কথা ভেবে অপেক্ষা আছেন কখন দুপুর 12টা বাজবে, সময় মতো ঠিক দুপুর 12টার সময় যায় উনি ওই জিনিসটা আনবেন। তো উনি ঠিক দুপুর 12টার আগেই ওই ঝিল পুকুরে চলে যান, গোসল করতে পুকুরে নামেন। পুকুরের আশেপাশে লোকজন, বাচ্চারা গোসল করছিল। এগুলোকে তিনি তোয়াক্কা না করে আস্তে আস্তে পানিতে নেমে পুকুরের মাঝখানের দিকে এগিয়ে যান। বলে রাখা ভালো যে ওই পুকুরের মাঝখানে নাকি একটা ঘর ছিল বা আছে, এরকমটা বলে বাংলাদেশ টেলিভিশন টাওয়ার। এই টাওয়ারের একটি অংশ এই পুকুরের ঘরটিতে নাকি আটকানো থাকে। ঘরটি বিল্ডিংয়ের মতোই তৈরি করে উপরে ছাদ এবং চারপাশে ইটের তৈরি দেয়াল করা হয়েছিল। এই যেমন কোনো বাড়ির সিকিউরিটি গার্ড থাকার জন্য যেরকম ঘর নির্মাণ করা হয় না, ছোটোখাটো ওই রকম একটা ঘর আর কি। যাই হোক, শাহ আলম ভাই পানিতে নেমে আস্তে আস্তে ওই ঘরের কাছে যান। গিয়ে উনি সাহস করে উপরে ওঠেন। ওঠার সাথে সাথে অনেকবার এদিক ওদিক তাকিয়ে কিছুই খুঁজে পান না। পরে উনি কী না কি স্বপ্ন দেখেছেন এইভাবে নিচে চলে আসেন, আবার কীভাবে উনি উঠছেন আবারও। এবার তিনি ঠিক ঘরটির মাঝখানে তাকিয়ে যা দেখতে পান তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। চকচকে 2টি বড় বড় থালা, একটি সোনালি কালারের আর একটা রূপালি কালারের, ঝকঝক করছে। উনি বুঝতে পারেন ওটা পিতলের হবে হয়তোবা, যেটা স্বর্ণের মতো দেখা যাচ্ছে। উনি ভাবলেন যে স্বপ্নে যা দেখেছেন তা সত্যি। উনি কোনো কিছু না ভেবেই এদিক ওদিক তাকিয়ে ওনার সাথে থাকা ভিজা গামছাটির মধ্যে থালা 2টি নিয়ে পুকুরের অন্য প্রান্তে চলে যান। পুকুরের অন্য প্রান্তটি ছিল একটা ঈদগাহ মাঠ। ওই মাঠের ওখানে তেমন একটা লোকজন না থাকায় ওদিকে গিয়ে তিনি চুপিসারে তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী রান্না করছে। তো বউকে কিছু না বলে তিনি থালা 2টি একটি বস্তার মধ্যে রেখে দেন এবং গোসল সেরে ভাবতে থাকেন কি করা যায়, রাতের স্বপ্ন তো সত্যি হুবহু মিলে যাচ্ছে।
ঘরের দরজা বন্ধ করে থালা দুটি বের করে পরীক্ষা করেন। সত্যি দেখেন যে একটি থালা রূপার, অপরটি থালা পিতলের। পিতলের থালাটি খাটের উপর রেখে রূপার থালাটি গামছা দিয়ে নিজের শরীরের সাথে পেঁচিয়ে বাইরে চলে যান। তিনি খালিশপুরের বিআইডিসি রোডে যেই স্বর্ণপট্টি রয়েছে সেখানে তার পরিচিত একটি স্বর্ণকারের দোকানে যান। ওখানে যাবার পর উনি ওটা বিক্রি করেন। উনি যেই দোকানে গিয়েছিলেন সে দোকানের নাম এবং দোকানের মালিকের নাম এটিও মাস্টার শুভ ভাই বলেছেন। আমরা সঙ্গত দোকানটা বলছি না, যেহেতু উনি বলতে নিষেধ করেছেন। এখনও ওই দোকানটা আছে, তবে দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে। ওদিকে শাহ আলম ভাইয়ের স্ত্রী ঘরে ঢুকে দেখেন খাটের উপর চকচকে একটা পিতলের থালা পড়ে আছে। উনি কোনো কিছু না ভেবে থালাটি খুব যত্ন করে তুলে রাখেন। আর শাহ আলম ভাই সেই পরিচিত স্বর্ণকারকে বলেন যে এটা আমার বাপদাদার কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি, অনেক সমস্যার মধ্যে আছে, তাই বিক্রি করতে নিয়ে আসছি। উনি অর্থাৎ এইটাই বলেছিলেন। আর দোকানদারও তেমন কোনো সন্দেহ না করে ওজন করে দেখেন যে এইটা নাকি 365 গ্রাম হয়েছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ওই বৃদ্ধা মহিলা কিন্তু বলেছিলেন আমাকে 1 বছর প্রতিদিন প্রথম রুটিটি খাওয়াতে হবে। আমরা জানি 1 বছরে 365 দিন, ঠিক প্লেটটিও 365 গ্রামই নাকি হয়েছিল ওজনে। এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো শাহ আলম ভাইয়ের মাথায় কিন্তু তখনও আসেনি। যাই হোক, একেবারে খাঁটি চাঁদি রূপার এমন থালা এমন আর কি পাওয়া যাবে? দোকানের মালিক চিন্তা করলেন যে এরকম জিনিস তো আগে উনি কখনো দেখেন নাই। আগে না বলে এরকম ছিল, তবে ওনার জীবনে এটাই প্রথম দেখা। উনি কোনো কিছু না ভেবে থালাটিকে কিনতে রাজি হয়ে গেছেন। ওই সময়ে 1 ভরি রূপার মূল্য ছিল 6-7 হাজার টাকা এরকম আর কি। তো শাহ আলম ভাই ওই থালাটি বিক্রি করে যে টাকা পেয়েছেন তাতে দেখা যায় যে প্রায় 2.5 লক্ষ টাকা উনি পেয়েছেন। এই টাকাটি পেয়ে উনি তো অনেক খুশি। উনি ভাবেন আমার সুখের দিন আসতে চলেছে। আসলে কি সুখের দিন? চলুন সামনের দিকে আগাই ঘটনার। টাকাটি পেয়ে তিনি কলোনির যেই ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটটি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে নেন। বাকি টাকা দিয়ে তিনি খালিশপুরে একটা এই যে কলোনি তো অনেকগুলো আছে, 5তলা কলোনি আছে, 5তলা কলোনির 1 নম্বর গেটের কর্নারে একটি দোকান ভাড়া নেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে এত টাকা কোথায় পেয়েছে। তিনি বলেন তার বাবার গ্রামের বাড়িতে অনেক আগের পুরনো একটা জমি ভাগাভাগি হয়েছে, সেখান থেকে তিনি তার ভাগের অংশ বাবদ 2.5 লক্ষ টাকা পেয়েছেন। তার স্ত্রীর কাছে কিন্তু উনি সত্যটা প্রকাশ করেন নাই, কিন্তু তার স্ত্রী বুঝে যায় শাহ আলম ভাই কোনো কিছু লুকাচ্ছেন। যাই হোক, শর্ত অনুযায়ী শাহ আলম ভাই একটি দোকান নেন। দোকানটি হোটেল বানানোর জন্য হোটেলের যাবতীয় জিনিসপত্র যেমন থালা বাসন ইত্যাদি সব কিছু কিনে ফেলেন। আর ওই যে পিতলের থালাটি তার স্ত্রী উঠিয়ে রেখেছিল, পরবর্তীতে শাহ আলম ভাই বলেন যে এটি ওই ওনার গ্রামের বাড়ির হাট থেকে কিনে আসছেন শখের বসে, এতগুলো টাকা পেয়েছেন, মনটা ভালো, তাই হাট থেকে একটা থালা কিনে আনছেন। হোটেল তো শুরু করেন, ছোটোখাটো হোটেল রুটি বানানোর জন্য। তো আটা যেই আমরা বলি মানে আটা ছেনা বলি বা আটা গোলানো বলি, তো এই জিনিসটা সেই ওই পিতলের থালাতেই উনি করতেন। সকালে উঠে রুটি বানানোর সময় নিজ হাতে প্রথম রুটিটি উঠিয়ে রাখতেন এবং প্রতিদিন ঠিক 12টার সময় ওই ঝিল পুকুরে গিয়ে রুটিটি টুকরো করে পানিতে ভাসিয়ে দিতেন, বা কখনো কখনো সুযোগ পেলে ছোটো ছোটো মাছগুলোকে খাওয়াতেন নিজ হাতেই। আর মাঝে মধ্যে ছেলেকে নিয়ে ঝিল পুকুরে গোসল করতেন। শাহ আলম ভাইয়ের দোকানে স্বাভাবিক বেচাকেনার থেকে অস্বাভাবিক বেচাকেনা হতে থাকে। কাস্টমারের এতটা চাপ ছিল যে কাস্টমার সরেই না। ছোট একটি হোটেল, পরবর্তীতে একটু জায়গা বাড়িয়েছেন, তবুও দোকানে এত ভিড় হতো যে কাস্টমারকে বসার জায়গাও তিনি দিতে পারতেন না। সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো লোকজন তার দোকানে নাস্তা খাওয়ার জন্য। মাশাআল্লাহ মোটামুটি ভালোই চলছিল তার দিনকাল। মাসটারে কীভাবেই কাটে। শাহ আলম ভাইয়ের আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সংসারে নিজেও সচ্ছল হয়ে উঠছেন, কিন্তু একটা পরিবর্তন তার মাঝে দেখা যাচ্ছিল। দিন যতই যাচ্ছিল তার মেজাজ যেন উগ্র হয়ে যাচ্ছিল। আগে সেই শাহ আলম ভাই আর নেই। আগে যত যাই হোক তিনি মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, কেউ কিছু বললে মুখ বুজে থাকতেন। কিন্তু এখন কারণে অকারণে মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণ করেন, খারাপ ব্যবহার করেন। অহংকার যেন তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলেছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, দোকানের ভিড় ও ব্যস্ততার কারণে তিনি প্রথম বানানো রুটিটি পুকুরে ফেলতে ভুলে যান। এইভাবে 3-4 দিন রুটি দেন না। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সেই বৃদ্ধা মহিলা তার স্বপ্নে এসে বলছে, শাহ আলম তুই তোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, এখন তুই আমাকে শর্ত অনুযায়ী আজ থেকে ঠিক 40 দিন পর
কচি ডাব দিবি। শাহ আলম ভাই বিষয়টি পাত্তা না দিয়ে চুপচাপ তার মতো দিনকাল কাটাতে থাকেন। মাঝে মাঝে ছেলেকে দিয়ে বা বউকে দিয়ে দোকানে বানানো প্রথম রুটি ওই পুকুরে ফেলে আসতে বলতেন। কিন্তু বৃদ্ধার শর্ত অনুযায়ী 40 দিন পর একটি কচি ডাব দিতে হবে। এটা বৃদ্ধা কয়েকবার স্বপ্নে শাহ আলমকে বলেছিল, আর সাথে এটাও বলেছিল, রুটি আমার আর লাগবে না, রুটি আমার আর চাই না, রুটি আমাকে দিতে হবে না, এখন আমি চাই কচি ডাব। ঠিক 39 দিনের মাথায় শাহ আলম ভাই উনি আবার স্বপ্নে দেখেন ওই বৃদ্ধাকে। তখন ওই বৃদ্ধা বলেন, কাল 40তম দিন পূরণ হবে, কাল আমাকে কচি ডাব দিতে হবে। বিষয়টা কিন্তু স্বপ্নে অনেকবারই দেখলেন শাহ আলম ভাই। যেহেতু উনি স্বপ্নে দেখেছেন, উনি বললেন এই কচি ডাবই তো। উনি 40তম দিনে বাজার থেকে 20 টাকা দিয়ে একটি কচি ডাব কিনে আনেন। ডাবটি ঠিক দুপুর 12টার সময় ঝিল পুকুরের পানিতে নেমে ওই যে ঘরটা ছিল ওই ঘরের মাঝখানে দিয়ে আসেন। ওই দিন রাতে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। শাহ আলম ভাইকে ঘুমের মধ্যে ওই বৃদ্ধা অনেক মারধর করেন এবং বলেন, আমি তো এই কচি ডাব চাইনি রে, আমি কচি ডাব বলতে বুঝিয়েছি তোর ছেলেকে। এবার ধর্মর করে লাফ দিয়ে ওঠেন শাহ আলম ভাই। একই স্বপ্ন দেখলেন, বৃদ্ধা তো চেয়েছিল কচি ডাব, কচি ডাব বলতে এখানে তার সন্তানকে বুঝিয়েছে, এটা তো উনি বুঝতে পারেননি। একবারও যদি উনি বুঝতে পারতেন তাহলে কি এই শর্তে উনি রাজি হতেন? কিন্তু বিপদ যা হওয়ার তো হয়েই গেছে। সুখ যেন তার কপালে আর সইছে না। পরদিন সকালে উঠে তিনি পিতলের থালাটি খোঁজ করেন, কিন্তু একই কোথাও সেই থালাটি খুঁজে পাচ্ছেন না। প্রতিদিন থালাটি নিজ হাতে পরিষ্কার করে গামলার মধ্যেই রাখেন, কিন্তু আজ তার থালাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কোথায়? স্ত্রী বললেন, এখানেই তো ছিল। স্বামী স্ত্রী দুজনে সারা ঘর, তারপর দোকান তন্ন তন্ন করে খুঁজেও পিতলের থালাটি আর খুঁজে পান নাই। পরের দিন সকালে উঠে তিনি রুটি বানানো প্রথম রুটিটি স্ত্রীকে দিয়ে ঠিক দুপুর 12টায় ঝিল পুকুরে রেখে আসতে বলেন। কাজের চাপ আর দিনের ব্যস্ততা, এই সব কিছুর কারণে রাতে দেখা স্বপ্ন উনি ভুলে গিয়েছেন। ওদিকে তার ছেলে কলোনির আরও ছোট ছোট ছেলেপেলেদের সাথে ঝিল পুকুরে দুপুর 2টার দিকে গোসল করতে গিয়েছে। নতুন সাঁতার শিখলে বাচ্চারা যেমন ঘন ঘন পুকুরে গোসল করতে চায়, ঠিক তেমনই তার ছেলেটিও ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে বাবা মাকে না জানিয়ে কলোনির বাচ্চাদের সাথে চলে যেত ঝিল পুকুরে গোসল করতে। গোসল করার শেষে সব বাচ্চারা বাসায় ফেরত আসে, কিন্তু শাহ আলম ভাইয়ের ছেলে আসে না। অন্য বাচ্চারা দেখেছে যে সে নাই, তারা ভেবেছে হয়তো আগে চলে গিয়েছে, এই জন্য তারাও কিছু না ভেবে যে যার বাসায় চলে যায়। ছোট বাচ্চারা কি আর এত কিছু বোঝে? ওদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। শাহ আলম ভাইয়ের স্ত্রী ভেবেছে তার বাচ্চা হয়তো কলোনির মাঠে খেলাধুলা করছে, কিন্তু যখন সন্ধ্যা নেমে এলো তখন শাহ আলম ভাইয়ের স্ত্রী চিন্তায় পড়ে গেলেন এবং শাহ আলম ভাই যে দোকানে ছিলেন সেই দোকানে গিয়ে তাকে বললেন যে ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর কলোনির কয়েকটা বাচ্চার কাছে শুনতে পান তারা দুপুরে একসাথে ঝিল পুকুরে গোসল করতে নেমেছিল। সবাই ফিরে আসলেও শাহ আলম ভাইয়ের ছেলেকে কেউ দেখেনি। তখন শাহ আলম ভাই বিভিন্ন মসজিদে মাইকিং করে বাচ্চা হারানোর কথা জানান এবং একটি রিকশায় মাইক ভাড়া করে তার ছেলে হারানোর সংবাদটি প্রচার করতে থাকেন এলাকার মধ্যে। তখনকার সময় যদি কেউ হারিয়ে যেত তাহলে রিকশায় মাইক সেট করে এভাবে প্রচার করা হতো খোঁজ করার জন্য। সেদিন রাত্রে শাহ আলম ভাইয়ের স্ত্রী অনেক কান্নাকাটি করেন এবং শাহ আলম ভাই অনেক চিন্তায় পড়ে যান। রাত তখন 1টার মতো বাজে। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। বাচ্চা হারানোর দুশ্চিন্তায় দুজন কিছুই খান নাই। রাতে শাহ আলম ভাই এবং তার স্ত্রী দুজনেই একই স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে বৃদ্ধা, সে স্বপ্নে এসে শাহ আলম ভাইকে এবং তার স্ত্রীকে বলে, তোদের ছেলেকে আর খুঁজে লাভ নেই রে, আমি আমার জিনিস বুঝে নিয়েছি, তোরা তোদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, তাই শর্ত অনুযায়ী আমি আমার জিনিস নিয়ে নিয়েছি, এখন আর ছেলেকে খুঁজে কোনো লাভ নেই। দুজনেরই ঘুম ভেঙে যায় একই সাথে। দুজনেই দুজনকে যখন এই স্বপ্নের কথা বলে তখন তারা বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। শাহ আলম ভাই ওনার স্ত্রীকে সাথে নিয়ে ফজরের পর নদীর ওপারে কিনাই ঠাকুর নামে এক কবিরাজ ছিলেন, তার বাড়িতে যান। সব কিছু খুলে বলেন। কবিরাজ তাদেরকে বলেন, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, দেখি আমি কোনো তথ্য পাই কিনা বা তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। সন্ধ্যার সময় কবিরাজের কাছে তারা আবার যান। তখন এই কবিরাজ এক অবাক করা তথ্য দেন। এই শাহ আলম ভাইয়ের ছেলেটি নাকি
অমাবস্যা রাতে জন্ম নিয়েছিল। আর এই ধরনের অমাবস্যা রাতে জন্মানো ছেলেকে বা মেয়েকে জিনেরা বা পিশাচেরা বলি হিসাবে গ্রহণ করে। ঝিলপুকুরের ওই যে বৃদ্ধা, ওটা ছিল এক শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন। শালম ভাই যখন তার ছেলেকে নিয়ে পুকুরে গোসল করত, তখনই তার ছেলের উপর এই পিশাচের নজর পড়ে যায়। তখন শালম ভাইকে লোভ দেখিয়ে, লোভের বশীভূত করে এই পিশাচটি শালম ভাইয়ের সন্তানটিকে নেয়ার পরিকল্পনা আঁটে। পিশাচটি জানতো শালম ভাইকে এমন শর্ত দিতে হবে যেটা সে কখনোই পূরণ করতে পারবে না, কোনো না কোনোভাবে ভুল হবেই। এছাড়া পিশাচটি কালো জাদু করে শালম ভাইয়ের উপর প্রভাব ফেলে, যাতে করে শালম ভাইয়ের মেজাজ উগ্র হতে থাকে এবং স্মৃতিশক্তিও লোপ পেতে থাকে। মানুষের মেজাজ যখন উগ্র হয়, কার সাথে ঝগড়াঝাটি করে, তখন অনেক বিষয় কিন্তু মনে থাকে না। এই কাজটা কিন্তু ওই পিশাচটি করেছিল। কবিরাজ সেই পিশাচটিকে রাত্রে হাজির করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই পিশাচটি হাজির হয় না। অনেক কষ্টে অবশ্য কবিরাজ পিশাচটিকে হাজির করতে সক্ষম হন। পিশাচের কাছ থেকে জিজ্ঞেস করে আসলে উনি পিশাচের কাছে জানতে চান যে ঘটনাটা কি। তখন ওই পিশাচটি বলে, আমার নাম সর্বরী, আমি এই পুকুরেই থাকি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমি আমার নিজের আয়ত্তে এনে এই পুকুরে বলি দেই। আমি এখানে 150 বছরের উপরে আছি। এই পুকুরে প্রায় 2000 জিন আছে, যারা সবাই আমার অনুগত। আমার অনুমতি ছাড়া এই পুকুরে কোনো জিন থাকতেও পারে না, আবার আমার অনুমতি ছাড়া এই পুকুর থেকে কোনো জিন নিজের ইচ্ছায় যেতেও পারে না। আমাকে কেন ডাকা হয়েছে আর এত বড় সাহস হলো কিভাবে আমার ডাকার? এই বেটা কবিরাজ, তুই তো সব জানিস, জেনে শুনে তুই এত বড় সাহস কিভাবে করলি? কোনো জিন আমাকে ডাকার সাহস পায় না, আর তুই বেটা মানুষ, তুই আমাকে ডাকিস? কবিরাজ বলেন, শাহ আলম ভাইয়ের সন্তানকে তুই কেন নিয়েছিস? পিশাচটি উত্তর দেয় যে আমি নিয়ে গেছি, নিছি। তুই কে হে? তুই বেটাকে আমাকে জিজ্ঞেস করার? আমি তোকে কৈফিয়ত দেব? তোকে কৈফিয়ত দিতে আমি বাধ্য? আমি তো তোকে কৈফিয়ত দিতে রাজি না। আর মনে রাখিস, আমাকে দ্বিতীয়বার যদি ডাকার সাহস করিস, তাহলে তোর কাছে থাকা 9টা জিন আছে না, এই 9টা জিনের 6 জনকে কিন্তু আমিই মারছি, বাকি আছে 3টা। এই 3টাকে মারবো, তাহলে তোর সাহায্যকারী আর কেউ থাকবে না। এরপর তোর বংশকে আমি নির্বংশ করে ফেলবো। এই বলে নাকি কবিরাজকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে কবিরাজের নাক ফেটে রক্ত বের হতে থাকে। এরপর কিছু না বলেই পিশাচটি চলে যায়। পরে কবিরাজ খোঁজ নিয়ে দেখে সত্যি এই 9টা জিনের মধ্যে 6টা জিনকে উনি পাঠিয়েছিলেন ওই ঝিল পুকুরের পিশাচটিকে ধরে আনার জন্য। ওই 6টা জিনকে উনি ওখানেই হত্যা করেছেন। আর এই জিনটা নাকি শিলা জাতের একটা জিন। কবিরাজ শাহ আলম ভাইকে এবং তার স্ত্রীকে বলে, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমার যা ক্ষতি হবার তো হয়েই গেছে। আমি আমার সাহায্যকারী 6টা জিনকে হারাইছি। ওরা আমার সন্তানের মতো ছিল, ওরা আমাকে বাবার মতো করে সম্মান করত। ওরা চলে গেছে মানে আমার শরীর অর্ধেক পঙ্গু হয়ে গেছে। আমি আর কিছু করতে পারবো না, আর পারলেও আমি কিছু করতে চাই না। এই বলেই বিদায় দেন। ওই দিন শাহ আলম ভাই আরও 2-1 কবিরাজের কাছে যান, তারাও ব্যর্থ হন, অনেক চেষ্টা করে কোনো সমাধান খুঁজে পান না। পরে 5 তলা কলোনির মাঠে একটি মসজিদ আছে, সেই মসজিদের বড় হুজুর শরণাপন্ন হন শাহ আলম ভাই এবং তার স্ত্রী। হুজুর তাদের কিছু তদবির দেন এবং বলেন, জানি না কতটুকু করতে পারবো, এতটুকু আশা দিচ্ছি, তোমাদের সন্তানকে জীবিত অথবা মৃত তোমাদের কাছে ফিরে দিতে পারবো ইনশাল্লাহ। তবে জীবিত হয়তো না পাবার সম্ভাবনাই বেশি, তবু আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে ছেলেকে জীবিত ফিরেও পেতে পারো। শাহ আলম ভাই হুজুরকে বলেন, কাল সকালে ফজরের নামাজ পড়ে পুকুরের কর্নারে এই জিনিসটা উনি দেবেন। এভাবেই বলে দিয়েছিলেন আর কি, যে কীভাবে দিতে হবে। আর দেওয়ার সময় বিসমিল্লাহ বলে 3বার এই পানি ছিটিয়ে দিতে হবে। উনি একটা পানি দিয়েছিলেন, পানিটা ছিটিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। আল্লাহ চাইলে সন্তান জীবিত ফিরেও পাওয়া যেতে পারে। হুজুরের কথা মতো পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে শাহ আলম ভাই ভোরবেলা পুকুরের ওই কর্নারে হুজুর দেওয়া পানি বিসমিল্লাহ বলে 3বার ছিটিয়ে দেন। অপেক্ষা করতে থাকেন। ঠিক 2 থেকে 3 মিনিটের মাথায় শাহ আলম ভাইয়ের ছেলেটি মৃত অবস্থায় ভেসে ওঠে। কোনো কলা গাছকে যদি পুকুরের পানিতে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়, গাছটি যেমন একদিকে সোজা হয়ে, মানে মাথা সোজা করে ভেসে ওঠে, পরে অন্য অংশ ভেসে ওঠে, ভুস করে ভেসে ওঠে, ঠিক ওইভাবে 3 দিন পর
এই ছেলেটাকে এভাবেই পাওয়া গেল, তবে জীবিত না, লাশ। সেটা লাশ পাওয়া গেল। সেটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শালম ভাই আফসোস করতে থাকে। আর এই যে ছেলেটার লাশটা পাওয়া গেল, সে আফসোস করছিল, কান্নাকাটি করছিল, তখন যে মাস্টার শুভ ভাই উনি সকালবেলা কোচিংয়ে যাচ্ছিলেন ওই পুকুর পাড় দিয়ে, ওই পাড় দিয়েই তাকে কোচিংয়ে যেতে হয়। মাস্টার শুভ ভাই নিজের চোখে এই লাশটি দেখেছিলেন। 3 দিন আগে ডুবে যাওয়া লাশটি উনি নিজের চোখে দেখেছেন। মনে হচ্ছিল মাত্র ছেলেটিকে কেউ গলা টিপে হত্যা করেছে। গলায় বড় বড় আঙ্গুলের ছাপ লাল হয়ে আছে, নাক দিয়ে তাজা রক্ত ঝরছে এবং ঘাড়ে একটি ক্ষতস্থান দেখে মনে হচ্ছে কেউ কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ওখান থেকে রক্ত খেয়েছে। ওই লাশটি দেখে এই মাস্টার শুভ ভাই নিজেও অনেক ভয় পেয়েছিলেন। কৌতূহলী হয়ে উনি দেখছিলেন কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াননি। উনি দেখেছিলেন একজন অসহায় বাবার কি কান্না। মৃত সন্তানকে বুকে জড়িয়ে পুকুরের ওই কর্নারে বসে হাউমাউ করে উনি কাঁদছেন। তখন শালম ভাইয়ের সাথে আরও 2-1 মুরব্বী ছিলেন। ফজরের নামাজ পড়ে কিছু মুরব্বী লোক হাঁটাচলা করতেন, তারাও ওখানে জড়ো হয়েছেন। এখনও মাস্টার শুভ ভাইয়ের চোখের সামনে সেই দৃশ্য ভাসছে। এরপর শালম ভাই পাগলের মতো হয়ে যান। তার হোটেলের যে জায়গাটা ছিল সেটা সিটি কর্পোরেশনের জায়গা হওয়ায় সিটি কর্পোরেশন অবৈধ যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেগুলো যখন উচ্ছেদ করে, তার হোটেলটিও এর আওতায় পড়ে যায়, সেটিও উচ্ছেদ করে দেয়। 5 তলা কলোনির 2 নং বিল্ডিংয়ের 3য় তলা শাহ আলম ভাইয়ের কেনা ফ্ল্যাটটি উনি বিক্রি করে দেন। ওখান থেকে তিনি বরিশালে তার নিজ এলাকায় তার দেশের বাড়িতে চলে যান। আর বাসে যাওয়ার সময় তার এই প্লট বেচা 1.5 লক্ষ টাকা কীভাবে যেন চুরি হয়ে যায়। ঘটনার বছর 5 পরে এই শাহ আলম ভাইকে এই মাস্টার শুভ ভাই উনি ওনাদের এই খালিশপুর এই চিত্রালী কাঁচা বাজার রয়েছে, এই চিত্রালী কাঁচা বাজারে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন কৌতূহলী হয়ে তার কাছে যান, তাকে এই হোটেলে তাকে একটা হোটেলে নিয়ে যান, নাস্তা করান। তার কাছ থেকে এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে সক্ষম হন। এই যে 365 গ্রাম, এই এত পুঙ্খানুপুঙ্খ হিসাব, এটাও কিন্তু এই মাস্টার শুভ ভাইয়ের মনে ছিল, যেহেতু উনি এইভাবে জেনেছিলেন। ঘটনাটি মাস্টার শুভ ভাই ওনার সংগ্রহে রেখে দেন। এখন শাহ আলম ভাই কোথায় আছে এটা অবশ্য মাস্টার শুভ ভাই জানেন না, তবে জানতে পেরেছেন শাহ আলম ভাইয়ের একটি কন্যা সন্তান হয়েছে। তার স্ত্রী এবং কন্যা সন্তান বরিশালে তার গ্রামের বাড়িতেই থাকে। এই পুকুরকে নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে। আসলে পিশাচটির পরে কি হয়েছিল এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা নিয়েও নাকি একটা দারুণ ঘটনা রয়েছে। মাস্টার শুভ ভাইকে আমি অনুরোধ করব দ্রুত সেই ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটির সারমর্ম এটা বলেছেন যদিও বা, সেটা এখন বলতে চাচ্ছি না। এটা একটা দারুণ টুইস্ট রয়েছে। ইনশাল্লাহ অন্য কোনো একটা সময় শুভ ভাই এই ঘটনাটি পাঠালে আপনাদেরকে জানাবো যে ওই পিশাচ বৃদ্ধা জিনটার কী হয়েছিল। সত্যি সেটাও অনেক রোমহর্ষক একটি বিষয়। দারুণ টান উত্তেজনাপূর্ণ সেই ঘটনাটা হবে ইনশাল্লাহ। তবে সেটা এখন আমরা পাই নাই, পাওয়া মাত্রই আপনাদের সাথে সেটা শেয়ার করব ইনশাল্লাহ। ঘটনাটির জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাস্টার শুভ ভাইকে। এমন একটি ঘটনা, এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আমরা শুধু একটা জায়গায় একজনের নাম শুধু বলি নাই আর দোকানের নাম বলি নাই, যেই দোকানে গিয়ে উনি এটা বিক্রি করেছিলেন সেটা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ওয়াসিউদ্দিন। ওনার বাড়ি বরিশালে হলেও চাকরি সূত্রে উনি বর্তমানে ঢাকার কাকরাইল এলাকায় থাকেন। উনি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 2010 সালের ব্যাচ। উনি বর্তমানে সহকারী প্রকৌশলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। যেহেতু খুলনায় ছিলেন আর এটা খুলনা স্পেশাল এপিসোড, যখন উনি দেখলেন যে খুলনা কেন্দ্রিক ঘটনা আমরা প্রচার করব, তাই ওনার নিজের দেখা ছোট ছোট 2টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেটা উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। চলুন শুরু করি সেই ঘটনাটি। ওনারা যখন ওই কুয়েটে ভর্তি হন তখন দেখলেন যে সেখানে হলের অর্থাৎ আবাসিক হলের সিট সংকট খুবই তীব্র। শুরুতে কিন্তু সিট পাওয়া যেত না, 1.5 বছরের মতো বাইরে মেসে থাকতে হতো। উনি যেই মেসে থাকতেন সেই মেসের নাম উনি
উল্লেখ করেছেন, তবে সেটা আমরা পুরোপুরিভাবে বলছি না, আংশিক বলছি। উনি একটি সাংকেতিক নাম দিয়েছেন এক্স প্যারাডাইস এই মেস। ওই মেসে যখন ওনারা থাকা শুরু করলেন, পরবর্তীতে জানতে পারলেন ওই মেসের মালিকের কয়েকজন সন্তান আছে, এক সন্তানের মারাত্মক জিন ঘটিত সমস্যা রয়েছে। জিনে এই সন্তানের শরীরের বিভিন্ন ইন্টারনাল যে অর্গানগুলো আছে, মানে ভেতরের যে অঙ্গগুলো রয়েছে, অনেক কিছু ড্যামেজ করে দিয়েছিল, লিভারের ভয়ানক ক্ষতি করেছিল। লিভার দুর্বল হওয়ার পর এই লিভারের জন্য তো ভালো খাবার খেতে হবে, বা ডাক্তার যেই খাবার পরামর্শ দিয়েছেন সেই খাবারগুলো খেতে হবে, কিন্তু না, এই খাবারগুলো নাকি ওই ছেলেটা খেতে পারতো না। উল্টো লিভার দ্রুত নষ্ট হবে যে খাবারগুলো খেলে, সেই খাবারগুলো ছাড়া নাকি সে কিছু খেতে পারতো না, অন্য খাবার খেতে গেলেই সমস্যা করত। আর আরও একটা বিষয় করত, সেটা হচ্ছে যে ওই ছেলেটা যার উপর এই সমস্যা সৃষ্টি হয়েছিল, এই ছেলেটা নিজের সমস্যা সলভ হতো না, কিন্তু ওই জিনটা ওই ছেলেকে দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করত। এটা বিভিন্ন পদ্ধতিতে হতো আর কি। একদম শেষ দিকে যখন চলে এসেছে বডির কন্ডিশন, তখন নাকি ওকে কিছুই খেতে দিত না। দেখা গেল ও একটা খাবার চেয়েছে, ওর খেতে ইচ্ছে করছে, পছন্দ মতো একটা খাবার দিল, কিন্তু ওই খাবারটা ওর গিলতে পারছে না। সে বলতো গলা চেপে ধরেছে, খাবারটা নিচে নামছে না। কি একটা ভয়ঙ্কর অবস্থা প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে একটা খাবার গলার একটা লেভেল পর্যন্ত এসে আটকে গেছে, খাবার নামছে না, সেটা কোনোভাবেই আর সে খেতে পারতো না, সেটা উগরে ফেলে দিতে হতো। আর একটা খাবার চাইতো, সেটা এনে দিলেও একই ঘটনা ঘটতো। একেবারে শেষ দিকে নাকি পানিও খেতে দিত না। একদম চূড়ান্ত পর্যায়ে সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস অবস্থাতেই ছেলেটা মারা যায়। অনেক ভালো ভালো হুজুরের পরামর্শ নেওয়া হয়েছিল, তারা চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। শেষবার নাকি একজন খুব ভালো রাকি, উনি তাকে দেখেছিলেন এবং বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ের কথা, যে ওই সময়ে উনি তার ট্রিটমেন্ট করবেন। অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই সময়ের আগেই রহস্যজনক কারণে আল্লাহ তাআলার ডাকে উনি সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। এটা কি ওই জিনের কারণে হয়েছিল না কী কারণে হয়েছিল সেটা নির্দিষ্ট করে বলা যায়নি। এই যে ওয়াসিউদ্দিন ভাই, উনি জানিয়েছেন যে এই ছেলেটা যখন খুলনা 250 বেড হসপিটালে ভর্তি হয়েছিল, ওই যে সেন্সলেস অবস্থায়, তখন কিন্তু ওয়াসিউদ্দিন ভাই দেখতে গিয়েছিলেন, ওনার আরেকজন রুমমেট যার নাম সিয়াম, তিনিও দেখতে গিয়েছিলেন, একদম লাস্ট কন্ডিশন যেটা, এমনকি জানাজাতেও ওনারা শরিক হয়েছিলেন। কি একটা ভয়ঙ্কর ব্যাপার প্রিয় লিসেনার্স। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন, আমাদের কাছে যদি একটা জিন থাকতো, আমাদের অনেক কাজ করে দিত, মানুষের উপকার করতে পারতাম। আসলে কি আমরা যেভাবে ভাবি সেভাবেই হয়? তাহলে এই ছেলেটার কথা একবার চিন্তা করুন, কি কষ্ট দিয়ে তাকে মেরেছে। এবার আসি, ওয়াসিউদ্দিন ভাই যেই ঘটনাটা উনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন, সেটা সময়ের বিবর্তনে হলে সিট পেয়ে যান, হলে ওঠেন। তো ওনার ওই হলের অভিজ্ঞতার আগেই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই যে মেসে যখন ছিলেন, সালটা 2012, ওনার একটা ছুটি চলছিল, ছুটির পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, তাই ছুটিটা কাটাতে পারবেন না। ওনারা ওই এক্স প্যারাডাইস ওই সময় ওই মেসেই, তো ওই মেসে যখন ছিলেন তখন পুরো মেসে, মানে সবাই তো ছুটিতে চলে গেছে, মাত্র 2 জন ব্যক্তি ছিলেন। এক হচ্ছে এই ওয়াসিউদ্দিন ভাই, আর একজন ছিলেন যার নাম হচ্ছে ডিকেন। এই ডিকেন ভাই ছিলেন। ডিকেন ভাই আবার খুলনা শহরে একটি নাম করা কোচিং রয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে সারা বাংলাদেশে খুব রিনাউন্ড একটা কোচিং উদ্ভাস, এই উদ্ভাসে ক্লাস নিতেন। ডিকেন ভাই আবার বিকালের দিকে উদ্ভাসে ক্লাস নিতে গিয়েছিলেন। খুলনার পানিতে কিন্তু একটা সমস্যা রয়েছে, অত্যাধিক লবণাক্ততা, যেহেতু সমুদ্রের কাছাকাছি, এই কারণে খুলনার পানিতে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি। এমনটা হতো যে গোসল করতে গেলে এই লবণাক্ত পানি যখন বের হতো, তখন গোসল করাটাই সমস্যা হয়ে যেত। এই জন্য ওনারা যেটা করতেন, অধিকাংশ সময় ওই মেসের ওয়াশরুমে গোসল না করে
ওনাদের যে খান জাহান আলী হল রয়েছে, ওই হলের একটা পুকুর রয়েছে। ওই পুকুরের পানি খুবই সুন্দর, লবণমুক্ত পানি, ওইখানে গোসল করতে যেতেন। তো ওই দিন এই ওয়াসিউদ্দিন ভাই হলের পুকুর থেকে গোসল করে খালি মেসে তো কেউ নাই, উনি এসেছেন, হঠাৎ করে দেখলেন যে মেসের বারান্দায় অদ্ভুত রঙের দুটি সাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই রঙের সাপ সচরাচর দেখা যায় না। এটা যে কী রং উনি ওইভাবে শনাক্ত করতে পারেন নাই, এক্স্যাক্ট কী রং, কারণ একদম মৌলিক রং ছাড়াও তো আরও বিভিন্ন ধরনের রঙের কম্বিনেশনে অন্য অন্য রং আমরা দেখতে পাই, ওই রকম কিছু একটা। উনি যখনই দেখেন দুইটা সাপ স্থির হয়ে ফনা তুলে দাঁড়িয়ে আছে, উনি ওই সময় চিন্তা করলেন যে এই সাপগুলো তো আক্রমণ করতে পারে। সেলফ ডিফেন্স রিয়াকশন হিসাবে উনি খুঁজতে থাকলেন আশেপাশে কোনো লাঠি আছে কিনা। শুধু লাঠি আছে কিনা এটা দেখার জন্য যখনই এক পাশে শুধু চোখ ঘুরিয়ে 1 সেকেন্ডের জন্য তাকিয়েছেন, এরপর সামনে তাকিয়ে দেখেন সেখানে কিছুই নেই। এই যেই ঘটনাটা যেটা ওনার সাথে ঘটল, দুটো সাপ, ওই মেসের মালিকের ছেলের সাথেও কিন্তু জিন ঘটিত সমস্যা ছিল, সেই ছেলেটাও মারা গিয়েছিল। এই সাপের সাথে তার ছেলের কি কোনো সম্পর্ক আছে কিনা এটা উনি জানতে পারেননি, হতে পারে কোনো সম্পর্ক রয়েছে।